অনুপাত বিশ্লেষণের 3 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। 2 নম্বর ক্লাসে আমি তোমাদেরকে 1 থেকে 4 পর্যন্ত অঙ্কের সমাধান করে দেখে দিয়েছি। 3 নম্বর ক্লাসে তোমাদের সাথে 5 থেকে 8 পর্যন্ত অঙ্কের সমাধান করে দেখে দিব। তো 5 নম্বর অঙ্কে বলা হয়েছে যে আরমান লিমিটেড এর 2022 সালের নিম্নলিখিত তথ্যাবলী দেওয়া হলো। এখানে দায় সমূহ দিকে দায়গুলো দেওয়া আছে এবং সম্পদ দিকে সম্পদগুলো দেওয়া আছে। আমাদের আর নিচে দেওয়া আছে নিট লাভ দেওয়া আছে 1,20,000 টাকা। ক নম্বরে বলা হয়েছে চলতি অনুপাত নির্ণয় করো। খ নম্বরে বলা হয়েছে অগ্নি পরীক্ষা অনুপাত এবং কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করো। এবং গ নম্বরে বলা হয়েছে দায় মালিকানা অনুপাত, বিনিয়োজিত মূলধন আয় অনুপাত এবং মূলধন গিয়ারিং অনুপাত নির্ণয় করো। তাহলে ক নম্বরে আমাদের বের করতে বলছে চলতি অনুপাত নির্ণয় করো। আমরা জানি চলতি অনুপাতের সূত্র হলো উপরে চলতি সম্পদ, নিচে চলতি দায়। এখন আমাদের এই সম্পদ থেকে চলতি সম্পদ এবং এই দায় থেকে চলতি দায়গুলো বের করতে হবে। তাহলে এখানে আমাদের চলতি সম্পদগুলো আছে মজুত পণ্য, প্রাপ্য হিসাব, নগদ এবং ব্যাংক জমা, অর্থাৎ এই তিনটা কিন্তু আমাদের চলতি সম্পদ। ঠিক আছে, তাহলে এই যে মজুত পণ্য, প্রাপ্য হিসাব এবং নগদ ও ব্যাংক জমা, এই তিনটা আসে আমাদের 1,50,000, 4 লাখ, 1,50,000 টাকা এবং 4 লাখ টাকা এবং 1 লাখ টাকা। তাহলে আমাদের মোট চলতি সম্পদের পরিমাণ হবে 6,50,000 টাকা। এটাই কিন্তু আমাদের মোট চলতি সম্পদের পরিমাণ। আশা করি তোমরা এই চলতি সম্পদটা বুঝতে পারছো। এবং চলতি দায়ের মধ্যে কি কি আছে দেখো, এখানে প্রদেয় বিল আছে, আয়কর সঞ্চিতি আছে এবং প্রদেয় হিসাব আছে। মানে এই নিচে এই তিনটা কিন্তু আমাদের চলতি দায়ের পরিমাণ 50,000 টাকা, 25,000 টাকা এবং 1,50,000 টাকা। এই তিনটা যোগ করলে আমাদের কিন্তু মোট চলতি দায়ের পরিমাণটা বের হয়ে যাবে 2,25,000 টাকা। তাহলে আমাদের এই যে চলতি সম্পদের মান এবং এই চলতি দায়ের মানটা অর্থাৎ 6,50,000 এবং 2,25,000 টাকা এই সূত্রের মধ্যে বসিয়ে ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। খ নম্বরে বলা হয়েছে যে অগ্নি পরীক্ষা অনুপাত এবং কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করো। আমরা জানি অগ্নি পরীক্ষা অনুপাত বলতে বোঝানো হয় তরল অনুপাত বা তড়িৎ অনুপাতকে বোঝানো হয়। আমরা অর্থাৎ তড়িৎ এবং তরল অনুপাতের কিন্তু অনেকগুলো নাম আছে, তার মধ্যে একটি হলো অগ্নি পরীক্ষা অনুপাত বা অ্যাসিড টেস্ট অনুপাত বা দ্রুত অনুপাত। এগুলো কিন্তু একই কথা। তাহলে এই সূত্র হলো উপরে তরল সম্পদ এবং নিচে চলতি দায়। তরল সম্পদ বের করার সূত্র হলো চলতি সম্পদ থেকে আমাদের সমপরিমাণ উৎপন্ন এবং অগ্রিম খরচ বাতিত হবে। আমরা কিন্তু এখানে চলতি সম্পদ বের করছিলাম 6,50,000 টাকা, আর সমপরিমাণ উৎপন্ন হলো এখানে দেওয়া আছে এই যে মজুত পণ্য, এটা কিন্তু সমপরিমাণ উৎপন্ন। অর্থাৎ অঙ্কের ভিতরে যেটা দেওয়া থাকবে সেটা কিন্তু অবশ্যই সমপরিমাণ উৎপন্ন, লেখা না থাকলে আমাদের সমপরিমাণ উৎপন্ন ধরতে হবে 1,50,000 টাকা। তাহলে আমাদের এই 1,50,000 টাকা বাদ দিব, এখানে কোনো অগ্রিম খরচ নাই। ঠিক আছে, এই জন্য অগ্রিম খরচ বাদ যাবে না, এটা শূন্য ধরতে হবে। অর্থাৎ চলতি সম্পদ থেকে সমপরিমাণ উৎপন্ন এবং অগ্রিম খরচ যদি থাকতো এখানে অগ্রিম বীমা, অগ্রিম বেতন বা অগ্রিম ভাড়া থাকলে এগুলো আমরা কি করতাম, বাদ দিতাম। যে কোনো একটা থাকলে বাদ দিতাম, আর যদি 3-4 থাকতো 3-4টা যোগ করে বাদ দিতাম। তাহলে বাদ দিলে আমাদের থাকে কত, 5 লাখ টাকা থাকে। এটা কিন্তু আমাদের তরল সম্পদের পরিমাণ। আর চলতি আমরা আগে বের করছি এখানে। এখন এই 5 লাখ টাকাকে 2,25,000 দিয়ে ভাগ করলেই আমাদের কিন্তু এই অগ্নি পরীক্ষা অনুপাতটা বের হয়ে যাবে। আশা করি তোমরা খ নম্বরটা বুঝতে পারছো। তারপর বলছে যে কার্যকরী মূলধন অনুপাত বের করো। কার্যকরী মূলধনের সূত্র আমরা সবাই জানি, সূত্র হলো উপরে কার্যকরী মূলধন, নিচে চলতি দায়। এখানে কিন্তু কার্যকরী মূলধন, এখানে কিন্তু রেটটা টাইপিং করার সময় এই রেটটা ওঠে নাই, ইচ্ছাকৃত ভুল করার জন্য সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তাহলে একটু বুঝে নেবেন যে উপরে চলতি কার্যকরী মূলধন, নিচে কি চলতি দায়। আর কার্যকরী মূলধন বের করার সূত্র হলো চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিতে হবে। অর্থাৎ চলতি সম্পদ থেকে যদি আমরা চলতি দায় বাদ দেই তাহলে কিন্তু আমাদের কার্যকরী মূলধনটা বের হয়ে যাবে। এখানে কার্যকরী চলতি সম্পদ ছিল 6,50,000 টাকা এবং চলতি দায় ছিল 2,25,000 টাকা। এখন 6,50,000 টাকা থেকে যদি আমি 2,25,000 টাকা বাদ দেই আমাদের বের হবে হলো 4,25,000 টাকা। এটাই কিন্তু আমাদের কার্যকরী মূলধনের পরিমাণ। এখানে এই কার্যকরী মূলধনের পরিমাণ, কার্যকরী মূলধনের যে অনুপাত, সেই অনুপাতের মধ্যে এই মানগুলো বসে আমাদের ক্যালকুলেশন করে দিলে কিন্তু অঙ্ক সমাধান হয়ে যাবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আর চলতি আমরা আগে বের করছি এখানে 2,25,000 টাকা। গ নম্বরে বলছে দায় মালিকানা অনুপাত, বিনিয়োজিত মূলধন আয় অনুপাত এবং মূলধন গিয়ারিং অনুপাত নির্ণয় করো। দায় মালিকানা অনুপাত সূত্র হলো উপরের বহির্দায় নিচে মালিকানা তহবিল। এটা কিন্তু দায় মালিকানা অনুপাতের সূত্র। এখন আমাদের বহির্দায় এবং মালিকানা তহবিলটা বের করতে হবে। বহির্দায় বের করার নিয়ম হলো চলতি দায়ের সাথে দীর্ঘমেয়াদী দায় যোগ করতে হবে। এখানে চলতি দায় বের করছিলাম 2,25,000 টাকা, আর দীর্ঘমেয়াদী দায় বলতে আমরা বুঝি ঋণপত্র, বন্ড, ডিবেঞ্চার, এগুলোকে বোঝানো হয়।
এখানে ঋণ পত্র দেওয়া আছে হলো 4 লক্ষ টাকা, এটা কিন্তু আমাদের দীর্ঘমেয়াদী দায়। তাহলে 2,25,000 টাকার সাথে এই 4 লক্ষ টাকা যোগ করলে আমাদের এই দীর্ঘমেয়াদী দায় পরিমাণটা মানে বহির্দায় পরিমাণটা বের হয়ে যাবে 6,25,000 টাকা। এটাই কিন্তু আমাদের বহির্দায়ের পরিমাণ। আর মালিকানা তহবিল বের করার সূত্র হলো মোট সম্পদ থেকে ভর সম্পদ বাদ দিতে হবে, সেখান থেকে বহির্দায় বাদ দিতে হবে। এখানে মোট সম্পদ ছিল 17,75,000 টাকা। এই দেখো এখানে এই যে সম্পদের মোট যোগফল ছিল 17,75,000 টাকা। এখান থেকে আমাদের ভর সম্পদগুলো বাদ দিতে হবে। এখানে ভর সম্পদ আসলে যে বিলম্বিত বিজ্ঞাপন এবং প্রাথমিক খরচাবলী, এই দুটো কিন্তু আমাদের ভর সম্পদ বা অলিক সম্পদ। ভর সম্পদ যে কথা এবং অলিক সম্পদ কিন্তু একই কথা। তাহলে আমাদের এই বিলম্বিত বিজ্ঞাপন এবং প্রাথমিক খরচাবলী দুটো মিলে আসলে 25,000 এবং 35,000, তার মানে 60,000 টাকা। তাহলে মালিকানা তহবিলের যে সূত্র ছিল সেই সূত্রের মধ্যে মানগুলো বসে দিলেই আমাদের কিন্তু মালিকানা তহবিলের মানটা বের হয়ে যাবে। মালিকানা তহবিলের বের করার সূত্র ছিল মোট সম্পদ থেকে ভর সম্পদ বাদ, সেখান থেকে বহির্দায় বাদ। তাহলে আমাদের মোট সম্পদ ছিল হলো 17,75,000, আর সেখান থেকে ভর সম্পদ ছিল হলো 60,000, অর্থাৎ 25,000 এবং 35,000 টাকা, দুইটা মিলে হলো 60,000 টাকা। বাদ দেওয়ার পরে আমাদের বহির্দায় বের হয়েছিল 6,25,000 টাকা। এই 6,25,000 টাকা বাদ দিলেই আমাদের কিন্তু এই 10,90,000 টাকা বের হয়ে যাবে। এটা কিন্তু আমাদের মালিকানা তহবিলের পরিমাণ। তাহলে যে দায় মালিকানা যে অনুপাত ছিল সেই অনুপাতের যে সূত্রটা, সূত্রের মধ্যে এই মানগুলো বসে দিয়েই ভাগ করে দিয়ে ক্যালকুলেশন করে দিলে কিন্তু আমাদের এই মানটা বের হয়ে যাবে। এটাই কিন্তু আমাদের দায় মালিকানা অনুপাতের উত্তর। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপর আমরা আসি বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত। এটা সূত্র হলো উপরে নিট লাভ, নিচে বিনিয়োজিত মূলধন। নিট লাভ কিন্তু অঙ্কে দেওয়া আছে, এই নিট লাভ দেওয়া আছে 1,20,000 টাকা। নিট লাভকে বিনিয়োজিত মূলধন দ্বারা ভাগ করব। আর বিনিয়োজিত মূলধন বের করার সূত্র এবং মালিকানা তহবিল বের করার সূত্র কিন্তু সেম, মানে একই। শুধু পার্থক্য হলো এখানে বহির্দায়ের পরিবর্তে আমরা চলতি দায় বাদ দিব। সবাই লক্ষ্য করো, এখানে যা আছে যে ব্যবস্থা সব ঠিক থাকবে, শুধু বহির্দায়ের পরিবর্তে আমরা চলতি দায় বাদ দিলেই কিন্তু আমাদের এই মালিকানা তহবিল মানে বিনিয়োজিত মূলধনটা বের হয়ে যাবে। তাহলে দেখো এই যে এই সূত্রটা আর এই সূত্র প্রায় কিন্তু সেম। দেখো এখানে মোট সম্পদ, এখানে কিন্তু মোট সম্পদ দেওয়া আছে, এখানে ভর সম্পদ দেওয়া আছে, এখানে কিন্তু ভর সম্পদ দেওয়া আছে। শুধু পার্থক্য হলো এখানে চলতি দায় আর এখানে হলো বহির্দায়। যখন আমরা মালিকানা তহবিল বের করব তখন আমরা এখানে বহির্দায় দিব, আর যখন আমরা বিনিয়োজিত মূলধন বের করব তখন আমরা এখানে চলতি দায় দিব। তাহলে আমাদের মোট সম্পদ ছিল 17,75,000 টাকা এবং ভর সম্পদ ছিল 60,000 টাকা। তাহলে 17,75,000 থেকে 60,000 বাদ দিব এবং চলতি দায় ছিল আমাদের 2,25,000 টাকা, যেটা আমরা শুরুতে বের করেছিলাম। এখানে 2,25,000 টাকা বাদ দিলেই আমাদের মোট 14,90,000 টাকা বের হবে। এটা কিন্তু আমাদের বিনিয়োজিত মূলধন। এখন বিনিয়োজিত মূলধনের আয় অনুপাতের মধ্যে নিট লাভ ভাগ বিনিয়োজিত মূলধন এই সূত্রের মধ্যে এই মানগুলো বসে দিলেই আমাদের কিন্তু অঙ্কটা হয়ে যাবে। আশা করি তোমরা এই বিনিয়োজিত মূলধনের অনুপাতটা বুঝতে পারছো। তারপর আমরা আসি মূলধন গিয়ারিং অনুপাত। মূলধন গিয়ারিং সূত্র হলো উপরে স্থির খরচযুক্ত তহবিল আর নিচে হলো সাধারণ শেয়ার মালিকানা তহবিল। সবাই লক্ষ্য করো, যখন আমরা মূলধন গিয়ারিং অনুপাত লিখবো তখন অবশ্যই নিচে কিন্তু সাধারণ শেয়ার কথাটা উল্লেখ করতে হবে, শুধু মালিকানা তহবিল উল্লেখ করলে হবে না। তার মানে সাধারণ শেয়ার কথাটা লিখতে হবে, সাধারণ শেয়ার মালিকানা তহবিল এই সম্পূর্ণ কথাটা লিখতে হবে। তাহলে সূত্র হলো উপরে স্থির খরচযুক্ত তহবিল, নিচে হলো সাধারণ শেয়ার মালিকানা তহবিল। আর স্থির খরচযুক্ত তহবিল কিন্তু দুইটা, এটা সবসময় মনে রাখবা। সেটা হলো ঋণপত্র এবং অগ্রাধিকার শেয়ার। এখানে ঋণপত্র দেওয়া আছে কত দেখো তো, ঋণপত্র দেওয়া আছে হলো 4 লক্ষ টাকা, আর এখানে কোনো অগ্রাধিকার শেয়ার মূলধন নাই। যদি থাকতো তাহলে এই 4 লাখ টাকার সাথে ওই অগ্রাধিকার শেয়ার মূলধনটা যোগ করতাম। যেহেতু অগ্রাধিকার শেয়ার মূলধনটা নাই, তার মানে শুধুমাত্র এই ঋণপত্র টাকাটাই আসবে। এটাই কিন্তু স্থির খরচযুক্ত তহবিল। তাহলে স্থির খরচযুক্ত তহবিল হলো 4 লাখ টাকা, আর সাধারণ শেয়ার মালিকানা তহবিল বের করবো আমরা। মালিকানা তহবিল যেটা বের করছিলাম সেখান থেকে শুধু অগ্রাধিকার শেয়ার মূলধনটা বাদ দিব। এখানে অগ্রাধিকার শেয়ার মূলধনটা নাই বিধায় বাদ দেওয়া হয় নাই। তার মানে এখানে মালিকানা তহবিল যেটা ছিল এটাই কিন্তু আমাদের সাধারণ শেয়ার মালিকানা তহবিল। যদি অগ্রাধিকার শেয়ার মূলধন থাকতো তখন কিন্তু এই 10,90,000 টাকা থেকে অগ্রাধিকার শেয়ার মূলধন কিন্তু আমরা বাদ দিতাম, যদি থাকতো অঙ্কের মধ্যে। পরবর্তী অঙ্কগুলোর মধ্যে আমরা এগুলো পাবো, ঠিক আছে, অগ্রাধিকার শেয়ার মূলধন সহ পাবো আমরা অঙ্কগুলো। তাহলে এই 10,90,000 টাকা থেকে অগ্রাধিকার শেয়ার মূলধন বাদ দিলে যা হবে বের হবে সেটাই কিন্তু আমাদের সাধারণ শেয়ার মালিকানা তহবিল। যেহেতু এই অঙ্কের মধ্যে অগ্রাধিকার শেয়ার মূলধন নাই, সেহেতু এই মালিকানা তহবিলের মানটাই হবে সাধারণ শেয়ার মালিকানা তহবিলের মান। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে আমাদের সাধারণ শেয়ার মালিকানা তহবিলের মানে হবে 10,90,000 টাকা। তাহলে 4 লাখ টাকাকে 10,90,000 টাকা ভাগ করলে যে মানটা বের হবে সেটাই কিন্তু আমাদের মূলধন গিয়ারিং অনুপাতের মান, মানে উত্তর। আশা করি তোমরা এই মূলধন গিয়ারিং অনুপাতটা এটা বুঝতে পারছো। দেখো এখানে আমি নোট দিয়ে দিছি, প্রদত্ত অঙ্কের মধ্যে অগ্রাধিকার শেয়ার মূলধন নেই, তাই মালিকানা তহবিল এবং সাধারণ শেয়ার মালিকানা তহবিল একই হবে। অর্থাৎ মালিকানা তহবিল যা হবে এবং সাধারণ মালিকানা শেয়ার মালিকানা তহবিল কিন্তু একই হবে।
আশা করি তোমরা এই 5 নম্বর অঙ্কটা বুঝতে পারছো। 6 নম্বর অঙ্কে বলা হয়েছে নাসির লিমিটেড এর 2018 সালে নিম্নলিখিত তথ্যাবলী দেওয়া হলো। এখানে মূলধন এবং দায় সমূহ দিকে দায় এবং মূলধনগুলো দেওয়া আছে এবং সম্পদ দিকে সম্পদ সমূহ দেওয়া আছে। তাহলে মোট দায় এবং মূলধনের পরিমাণ হলো 22,20,000 টাকা এবং মোট সম্পত্তির পরিমাণ হলো 22,20,000 টাকা। অন্যান্য তথ্য দেওয়া আছে চলতি বছরের মোট বিক্রয় এবং ক্রয় পরিমাণ ছিল 20 লাখ এবং 15 লক্ষ টাকা, যা 80% ধারে। তার মানে মোট 20 লাখ টাকা বিক্রি করছে, যার 80% কি ধারে এবং বাকি 20% হলো নগদে, এবং 15 লাখ টাকা ক্রয় করছে, যার 80% হলো ধারে এবং 20% হলো নগদে। ক নম্বর বলছে যে চলতি সম্পদ এবং চলতি দায় পরিমাণ নির্ণয় করো। খুবই সহজ, আমরা কিন্তু এগুলো আগেই বের করছিলাম। চলতি সম্পদের এখানে কি কি আছে দেখো, এই যে মজুত পণ্য, এটা কিন্তু সমাপনী মজুত পণ্য। আমি আগেও বলছি যে অঙ্কের ভিতরে শুধু মজুত পণ্য লেখা থাকলে সেটাকে আমরা সমাপনী মজুত পণ্য ধরবো, আর সমাপনী মজুত পণ্য কিন্তু একটা চলতি সম্পদ, এটা আমরা সবাই জানি। তাহলে চলতি সম্পদ হবে সমাপনী মজুত পণ্য, প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, হাতে নগদ এবং অগ্রিম খরচ। তার মানে এই যে এই পাঁচটা কিন্তু আমাদের চলতি সম্পদের পরিমাণ। তাহলে এই 5টা যোগ করলে আমাদের যে মজুত পণ্য, প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, হাতে নগদ এবং অগ্রিম খরচ, এই 5টা যোগ করলে আমাদের আসবে হলো 8,80,000 টাকা। এটা কিন্তু আমাদের মোট চলতি সম্পদের পরিমাণ। আশা করি তোমরা এই চলতি সম্পদের পরিমাণটা বের করা বুঝতে পারছো। তারপর আমরা দেখব চলতি দায়ের পরিমাণ কত। এখানে চলতি দায় আছে প্রদেয় হিসাব, ব্যাংক জমাতিরিক্ত এবং বকেয়া বেতন। তার মানে এই তিনটা কিন্তু আমাদের চলতি দায়ের পরিমাণ। ঠিক আছে, 1,40,000 টাকা, 60,000 টাকা এবং 20,000 টাকা, তার মানে 2,20,000 টাকা আসবে। এই তিনটা যোগ করলে আমাদের মোট আসবে হলো 2,20,000 টাকা। এটাই কিন্তু আমাদের চলতি দায়ের পরিমাণ। খ নম্বরে বলা হয়েছে দায় ও মোট সম্পদের অনুপাত এবং মূলধন গিয়ারিং অনুপাত নির্ণয় করো। তাহলে খ নম্বরে আমাদের দায় মোট সম্পদ অনুপাত সূত্র হলো উপরে বইয়ের দায়, নিচে হলো মোট সম্পদ। তাহলে বইয়ের দায় বের করার নিয়ম হলো চলতি সম্পদের সাথে দীর্ঘমেয়াদী দায়গুলো যোগ করতে হয়। দীর্ঘমেয়াদী দায় বলতে ঋণপত্র বোঝানো হয়। আমরা সবাই জানি ঋণপত্র মানে দীর্ঘমেয়াদী দায়, বন্ধকি ঋণ, ঋণপত্র, বন্ড, ডিবেঞ্চার, এগুলো কিন্তু আমাদের দীর্ঘমেয়াদী দায়। এগুলো যোগ করলে আমাদের কিন্তু বইয়ের দায় পরিমাণটা বের হয়ে যাবে চলতি দায়ের সাথে। তাহলে আমাদের চলতি দায় ছিল 2,20,000 টাকা, তার সাথে যদি আমরা এই 10% বন্ধকি ঋণ অর্থাৎ 1 লাখ টাকা যোগ করি, তাহলে কিন্তু আমাদের দীর্ঘমেয়াদী অর্থাৎ বইয়ের দায় পরিমাণটা বের হয়ে যাবে। তাহলে যোগ করলে আমাদের আসবে 3,20,000 টাকা। এটা কিন্তু আমাদের মোট বইয়ের দায়ের পরিমাণ। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আর মোট সম্পদের পরিমাণ হলো 22,20,000 টাকা। এখান থেকে ভুয়া সম্পদ বাদ দিতে হবে। এই অঙ্কের মধ্যে কিন্তু কোনো ভুয়া সম্পদ নাই, অর্থাৎ বিলম্বিত বিজ্ঞাপন, প্রাথমিক খরচাবলী, উন্নয়ন খরচ, গবেষণা খরচ, তারপরে শেয়ার অবলোকন কমিশন বা দস্তরি, এগুলো কিন্তু আমাদের এখানে নাই। যদি থাকতো তাহলে সেগুলো আমরা বাদ দিতাম মোট সম্পদ থেকে। বাদ দিলে কিন্তু আমাদের মোট বাস্তব সম্পদ বের হইতো। বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটা কিন্তু এখানে বসাতে হবে। যেহেতু এগুলো নাই, তার মানে এই 22,20,000 টাকাকে আমাদের মোট বাস্তব সম্পদ বা মোট সম্পদের পরিমাণ ধরতে হবে। এখন 3,20,000 টাকাকে এই 22,20,000 টাকা দ্বারা ভাগ করলে আমাদের এই দায় মোট সম্পদ অনুপাতটা বের হয়ে যাবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। বইয়ের দায়ের পরিমাণও তোমরা আগে বের করা শিখছিলাম। ঠিক আছে, তারপর বলছে মূলধন গিয়ারিং অনুপাত। মূলধন গিয়ারিং অনুপাতের সূত্র তোমরা কিছুক্ষণ আগে শিখলাম 5 নম্বর অঙ্কে। সূত্র হলো উপরে স্থির খরচযুক্ত তহবিল, নিচে সাধারণ শেয়ার মালিকানা তহবিল। আর স্থির খরচযুক্ত তহবিল বলতে দুটো বোঝানো হয়, এটা হলো ঋণপত্র আর এটা হলো অগ্রাধিকার শেয়ার মূলধন। সেটা আমরা সবাই জানি। এখানে 10% বন্ধকি ঋণ দেওয়া আছে। বন্ধকি ঋণ, ঋণপত্র, বন্ড, ডিবেঞ্চার এগুলো একই জিনিস, যেগুলো নামে থাকতে পারে। তাহলে 10% বন্ধকি ঋণ আর অগ্রাধিকার শেয়ার মূলধন কিন্তু অঙ্কে দেওয়া আছে সম্ভবত। 5 নম্বর অঙ্কে দেওয়া ছিল না। এই যে শেয়ার মূলধন, অগ্রাধিকার, এই যে অগ্রাধিকার লেখা আছে 4 লাখ টাকা। তার মানে দুইটা যোগ করতে হবে, অর্থাৎ এই 10% বন্ধকি ঋণের টাকা এবং এই 4 লাখ টাকা মানে অগ্রাধিকার শেয়ার মূলধনের টাকা, দুটো যোগ করলে আমাদের কিন্তু এই স্থির খরচযুক্ত তহবিল টাকাটা বের হয়ে যাবে, মোট 5 লাখ টাকা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আর 5 নম্বর অঙ্কে কিন্তু এই অগ্রাধিকার শেয়ার মূলধন ছিল না, শুধুমাত্র এই 10% ঋণপত্র ছিল। তার মানে ওইটাই আমরা স্থির খরচযুক্ত তহবিল ধরছিলাম। আর এখানে দুইটা আছে বিধায় দুইটাই দূর করতে হবে। আর সাধারণ শেয়ার মালিকানা তহবিল বের করার সূত্র হলো সাধারণ শেয়ার মূলধন এবং সাধারণ সঞ্চিতি। তার মানে দুইটা যোগ করতে হবে। তার মানে এই যে সাধারণ শেয়ার মূলধন এবং সাধারণ সঞ্চিতি, এই দুইটাই কিন্তু আমাদের সাধারণ শেয়ার মূলধন। ঠিক আছে, অথবা ওই আগের মতো বের করলেই হবে। তোমার মালিকানা তহবিল থেকে অগ্রাধিকার শেয়ার মূলধন বাদ দিলেও কিন্তু আমাদের এই 15 লাখ টাকা বের হয়ে যাবে। প্রথমে মালিকানা তহবিল বের করার পরে সেখান থেকে এই অগ্রাধিকার শেয়ার মূলধনটা বাদ দিলেও কিন্তু আমাদের এই 15 লাখ টাকা বের হয়ে যাবে। অথবা এই সাধারণ শেয়ার মূলধন এবং সাধারণ সঞ্চিতি বা সংরক্ষিত আয় তহবিল এগুলো যদি যোগ করে দাও, তারপরেও কিন্তু আমাদের এই সাধারণ শেয়ার মালিকানা তহবিলটা বের হয়ে যাবে।
তাহলে যোগ করলে আমাদের আসবে হলো 15 লক্ষ টাকা। তাহলে আমাদের যে সূত্র ছিল সেই সূত্রের মধ্যে এই মানগুলো বসে দিলেই আমাদের কিন্তু এই মূলধন গিয়ারিং অনুপাতের মানটা বের হয়ে যাবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। গ নাম্বার বলছে যে প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত এবং প্রদেয় হিসাব আবর্তন অনুপাত নির্ণয় করো। প্রাপ্য হিসাবের আবর্তন অনুপাতের সূত্র হলো উপরে নির্ধারে বিক্রয়, নিচে হলো গড় প্রাপ্য হিসাব এবং গড় প্রাপ্য বিল। ধারে বিক্রয় পরিমাণ ছিল আমাদের, মোট বিক্রয় ছিল 20 লাখ টাকা, তার 80% ধারে, তার এই 20 লাখ টাকাকে 80% করলে আমাদের ধারে বিক্রয় পরিমাণটা বের হয়ে যাবে। এই যেখানে দেখে দিচ্ছি, দেখো নির্ধারে বিক্রয় পরিমাণ 20 লাখ টাকার 80%, মানে 16 লাখ টাকা। এটা কিন্তু ধারে বিক্রয়ের পরিমাণ বের হয়ে গেল। আর গড় প্রাপ্য বিল বের করবো। গড় প্রাপ্য হিসাব বের করার নিয়ম হলো, এখানে গড় প্রাপ্য হিসাব কত দেওয়া আছে দেখো তো, এই যে প্রাপ্য হিসাব দেওয়া আছে, সমাপনী প্রাপ্য হিসাব দেওয়া আছে 4,10,000 টাকা। আর এখানে কিন্তু প্রারম্ভিক প্রাপ্য হিসাব নাই। যদি প্রারম্ভিক প্রাপ্য হিসাব এবং সমাপনী প্রাপ্য হিসাব দুইটা দেওয়া থাকতো, তখন কিন্তু দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করতাম। এখানে কিন্তু প্রারম্ভিক প্রাপ্য হিসাব নাই, শুধুমাত্র সমাপনী প্রাপ্য হিসাব আছে। আমরা কিন্তু 1 নম্বর অঙ্কে বলছিলাম যে প্রারম্ভিক এবং সমাপনী দুইটা দেওয়া থাকলে তখনই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। আর যদি প্রারম্ভিক না থাকে, শুধু সমাপনী থাকে, তাহলে সমাপনীটাই আমাদের গড় প্রাপ্য হিসাব ধরবো, তখন কিন্তু আর 2 দিয়ে ভাগ হবে না। তার মানে এখানে গড় প্রাপ্য হিসাব আছে হলো 4 লাখ টাকা, আর গড় প্রাপ্য বিল দেওয়া আছে হলো কত, 90,000 টাকা। তার মানে এই দুইটা দিয়ে কিন্তু আমাদের গড় ধরতে হবে, কারণ এই দুটো কিন্তু কোনো প্রারম্ভিক নাই। প্রারম্ভিক থাকলে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করতাম, যেহেতু একটা আছে একটাই হবে। এই যে গড় প্রাপ্য হিসাব 4,10,000 এবং 90,000, দুইটা যোগ করে ভাগ করলে আমাদের কিন্তু এই মানটা বের হয়ে যাবে। আশা করি তোমরা এই প্রাপ্য হিসাব আবর্তন অনুপাতটা বের করাটা বুঝতে পারছো। তারপর বলছে প্রদেয় হিসাব আবর্তন অনুপাত। প্রদেয় হিসাব আবর্তনের সূত্র হলো উপরে নির্ধারে ক্রয়, নিচে গড় প্রদেয় হিসাব এবং গড় প্রদেয় বিল। নির্ধারে ক্রয় কিন্তু সেম আগের মতোই বের করব। এখানে আমাদের মোট ক্রয় পরিমাণ ছিল 15 লক্ষ টাকা, যার 80% ধারে। তার মানে এখানে 15 লক্ষ টাকাকে 80% করলেই কিন্তু নির্ধারে ক্রয় পরিমাণটা বের হয়ে যাবে। আর গড় প্রদেয় হিসাব এবং গড় প্রদেয় বিল যেটা অঙ্কে দেওয়া আছে, এই যে গড় প্রদেয় হিসাব দেওয়া আছে কত দেখো তো, এই যে প্রদেয় হিসাব 1,40,000 টাকা। এটা কিন্তু প্রারম্ভিক দেওয়া নাই, তার মানে সমাপনীটাই আমাদের গড় ধরতে হবে, তখন কিন্তু 2 দিয়ে ভাগ করতে হবে না। আর এখানে প্রদেয় বিল নাই, এই জন্য প্রদেয় বিলের পরিমাণটা আমরা 0 ধরছি। প্রদেয় হিসাব দেওয়া আছে কত টাকা, 1,40,000 টাকা দেওয়া আছে। এখানে আমাদের গড় প্রদেয় হিসাব 1,40,000 টাকা এবং গড় প্রদেয় বিল নাই, এখানে 0 ধরা হয়েছে। তাহলে আমাদের নির্ধারে যে ক্রয় বিক্রি করছিলাম 15 লাখ টাকার 80% 12 লাখ টাকা, এই 12 লাখ টাকাকে 1,40,000 দিয়ে ভাগ করে যে মানটা বের হবে সেটাই কিন্তু আমাদের প্রদেয় হিসাব আবর্তন অনুপাতের মান। আশা করি তোমরা গ নাম্বারটা এটা বুঝতে পারছো। তোমরা এই নোটটা ভালো করে পড়লেই আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবে, ঠিক আছে? আশা করি তোমরা এই 6 নম্বর অঙ্কটা সম্পূর্ণ বুঝতে পারছো। 7 নম্বর অঙ্কে বলা হয়েছে যে আকিস লিমিটেডের 2016 সালের নিম্নলিখিত তথ্য দেওয়া হলো। এখানে মূলধন এবং দায় সমূহ দিকে দায়গুলো এবং মূলধন দেওয়া আছে। মোট মূলধন বা দায়ের পরিমাণ দেওয়া আছে 12 লক্ষ টাকা এবং সম্পদ সমূহের দিকে সম্পদগুলো দেওয়া আছে। মোট সম্পত্তির পরিমাণ দেওয়া আছে 12 লক্ষ টাকা। আর অন্যান্য তথ্যগুলো মোট দেওয়া আছে, মোট বিক্রি দেওয়া আছে 12 লক্ষ টাকা, যার 80% ধারে, এবং মোট ক্রয় পরিমাণ দেওয়া আছে 8 লাখ টাকা, যার 70% ধারে। অন্যান্য প্রত্যক্ষ খরচাবলী দেওয়া আছে হলো 50,000 টাকা, আর পরিচালন খরচাবলী দেওয়া আছে হলো 1 লাখ টাকা, আর অপরিচালন খরচাবলী দেওয়া আছে হলো 10,000 টাকা, এবং আয়কর দেওয়া আছে হলো 40,000 টাকা। এখন আমাদের ক নাম্বার বলছে যে বিক্রিত পণ্যের ব্যয় বের করো। আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্র হলো প্রারম্ভিক মূল পণ্য যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ সমূহ মাইনাস সমাপনী মূল পণ্য। এটি কিন্তু আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্র। বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্র আরেকটা আছে, সেটা হলো মোট বিক্রয় থেকে মোট লাভ বাদ। যখন আমাদের কোন অঙ্কের মধ্যে মোট বিক্রয় এবং মোট লাভের পরিমাণ দেওয়া থাকবে, তখন মোট বিক্রয় থেকে মোট লাভ বাদ দিলেই আমাদের কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় বের হয়ে যাবে। আর মোট লাভের পরিমাণ যদি দেওয়া না থাকে, তখন কিন্তু এই তথ্য দেওয়া থাকলে এই তথ্য দিয়ে বের করতে হবে। অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় কিন্তু 2 ভাবে বের করা হয়। যদি বিক্রয় পরিমাণ এবং মোট লাভের পরিমাণ দেওয়া থাকে, তখন বিক্রয় থেকে মোট লাভ বাদ দিলেই আমাদের কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় বের হয়ে যাবে। আর যখন প্রারম্ভিক মূল পণ্য, নিট ক্রয়, প্রত্যক্ষ খরচাবলী এবং সমাপনী মূল পণ্য দেওয়া থাকবে, তখন আমাদের এই সূত্র প্রয়োগ করে এই বিক্রিত পণ্যের ব্যয়টা বের করতে হবে। এখানে প্রারম্ভিক মূল পণ্য কিন্তু অঙ্কে নাই, প্রারম্ভিক মূল পণ্য এটা 0, আর নিট ক্রয় পরিমাণ দেওয়া হলো আমাদের 8 লাখ টাকা। এই 8 লাখ টাকা যোগ করব, আর প্রত্যক্ষ খরচ দেওয়া আছে আমাদের 50,000 টাকা। এই 50,000 যোগ করব, আর সেখান থেকে সমাপনী মূল পণ্য বাদ দিব। এখানে সমাপনী মূল পণ্য দেওয়া আছে, এই যে সমাপনী মূল পণ্য 1 লক্ষ টাকা দেওয়া আছে। তাহলে এটাকে যোগ বিয়োগ করলে আমাদের মান আসবে হলো 7,50,000 টাকায়। এটাই কিন্তু আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ। আশা করি তোমরা এই ক নাম্বারটা বুঝতে পারছো। খ নাম্বার বলছে চলতি অনুপাত, তরল অনুপাত এবং মোট লাভ অনুপাত নির্ণয় করো। চলতি অনুপাত কিন্তু সেম আগের মতো আমরা বের করব। আমরা সবাই জানি চলতি অনুপাতের সূত্র হলো উপরে চলতি সম্পদ, নিচে চলতি দায়। আর এখানে চলতি সম্পদের পরিমাণ হবে
আমরা এখানে বের করব হাতে নগদ, প্রাপ্য বিল, প্রাপ্য হিসাব, সমাপনী মূল পণ্য। এই চারটাই কিন্তু আমাদের চলতি সম্পদ। এই প্রাথমিক খরচাগুলি কিন্তু আমাদের চলতি সম্পদ না, এটা কিন্তু আমাদের অলিক বা বড় সম্পদ। ঠিক আছে, তাহলে ওই চারটা যোগ করলে আমাদের মান আসবে যে হাতে নগদ, প্রাপ্য বিল, প্রাপ্য হিসাব এবং সমাপনী মূল পণ্য। এই চারটা যোগ করলে আমাদের মোট মান আসবে হলো 3,60,000 টাকা। এটা কিন্তু আমাদের মোট চলতি সম্পদের পরিমাণ। এখন চলতি দায়ের পরিমাণ হবে প্রদেয় বিল, প্রদেয় হিসাব। এখানে প্রদেয় বিল দেওয়া আছে, যে প্রদেয় বিল দেওয়া আছে 20,000 টাকা এবং প্রদেয় হিসাব দেওয়া আছে 80,000 টাকা। তার মানে আমাদের মোট চলতি দায়ের পরিমাণ হবে 1,00,000 টাকা। 20,000 এবং 80,000 দুটো যোগ করলে আমাদের 1,00,000 টাকা আসবে। এখন আমাদের এই মানগুলো ওই সূত্রের মধ্যে বসে দিলেই আমাদের কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তারপর আমরা দেখবো তরল অনুপাত। তরল অনুপাত সূত্র হলো তরল সম্পদ নিচে কি চলতি দায়, আর তরল সম্পদ বের করার সূত্র হলো চলতি সম্পদ থেকে সমাপনী মূল পণ্য এবং অগ্রিম খরচ বাদ। এটা সবাই আমরা কিন্তু জানি, কারণ আমরা এই 1 নম্বর অঙ্ক থেকে কিন্তু এগুলো পড়ে আসতেছি। তাহলে আমাদের এখানে চলতি সম্পদ ছিল 3,60,000 টাকা, যেটা আমরা বের করছি যেখানে 3,60,000 টাকা, সেখান থেকে সমাপনী মূল পণ্য এবং অগ্রিম খরচ বাদ দিব। আর সমাপনী মূল পণ্যের মান ছিল আমাদের কিন্তু 1,00,000 টাকা। তার মানে এই 3,60,000 টাকা থেকে 1,00,000 টাকা বাদ দিব। আর অগ্রিম খরচ কিন্তু অঙ্কে ছিল না, এখানে কিন্তু কোনো অগ্রিম খরচ ছিল না, এই জন্য অগ্রিম খরচ কিন্তু বাদ যাবে না। তাহলে আমাদের মোট তরল সম্পদের পরিমাণ হবে 2,60,000 টাকা। এটা কিন্তু আমাদের তরল সম্পদের পরিমাণ। আর চলতি দায় কিন্তু আমরা আগে বের করছি 1,00,000 টাকা। তাহলে আমাদের তরল অনুপাতের যে সূত্র ছিল সেই সূত্রের মধ্যে এই মানগুলো বসে দিলেই আশা করি এই তরল অনুপাতের মানটা বের হয়ে যাবে। তোমরা আশা করি তোমরা এই চলতি অনুপাত এবং তরল অনুপাতটা বুঝতে পারছো। তারপর আমাদের মোট লাভ অনুপাত। অঙ্কে কিন্তু মোট লাভ মনে হয় দেওয়া আছে অঙ্কে, তাই না? মোট লাভ আমাদের বের করতে হবে। এখানে মোট লাভ 4,50,000 আর নিট বিক্রি দেওয়া আছে 12,00,000 টাকা। তাহলে এখানে আমাদের মোট লাভ বের করার নিয়ম হলো মোট লাভ বের করার এখানে মোট লাভ বের করার নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্য বাদ দিব। অর্থাৎ নিট বিক্রয় থেকে এই বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলেই কিন্তু আমাদের এই মোট লাভটা বের হয়ে যাবে। তাহলে মোট বিক্রয় ছিল আমাদের 12,00,000 টাকা আর বিক্রিত পণ্যের ব্যয় ছিল 7,50,000 টাকা, যেটা আমরা ক নম্বরে বের করছিলাম। ক নম্বরে বিক্রিত পণ্যের ব্যয় বের করছিলাম 7,50,000 টাকা। বিক্রয় থেকে যদি আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেই তখন কিন্তু আমাদের মোট লাভ বের হয়ে যাবে। আর বিক্রয় থেকে যদি আমরা মোট লাভ বাদ দেই তখন কিন্তু আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বের হয়ে যাবে। তাহলে এখানে আমাদের মোট বিক্রয় ছিল, নিট বিক্রয় ছিল 12,00,000 টাকা। সেই 12,00,000 টাকা থেকে যদি 7,50,000 টাকা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেই তাহলে আমাদের মোট লাভের পরিমাণ হবে 4,50,000 টাকা। এটা কিন্তু আমাদের মোট লাভের পরিমাণ। তাহলে এই মোট লাভের যে সূত্র ছিল উপরে মোট লাভ নিচে নিট বিক্রয় গুণ 100, তাহলে এই সূত্রের মধ্যে এই মানগুলো বসে আমাদের ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের মান বের হবে 37.50%। এটাই কিন্তু আমাদের মোট লাভ অনুপাতের মান, উত্তর। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। গ নম্বরে বলছে যে নিট লাভ অনুপাত নির্ণয় করো। তাহলে নিট লাভ অনুপাতের সূত্র হলো উপরে নিট লাভ নিচে নিট বিক্রয়। তাহলে নিট লাভ বের করার নিয়ম হলো মোট লাভ থেকে পরিচালন ব্যয় এবং অপরিচালন ব্যয় এবং আয়কর বাদ দিতে হবে। এখানে মোট লাভ আমরা বের করছিলাম 4,50,000 টাকা, সেখান থেকে পরিচালন ব্যয় এবং অপরিচালন ব্যয় এবং আয়কর। এখানে পরিচালন ব্যয় দেওয়া আছে 1,00,000 টাকা এবং অপরিচালন ব্যয় দেওয়া আছে হলো 10,000 টাকা এবং আয়কর দেওয়া আছে 40,000 টাকা। তার মানে এই খরচগুলো আমরা বাদ দিলেই কিন্তু আমাদের নিট লাভ বের হয়ে যাবে। তাহলে নিট লাভ বের হবে আমাদের 3,00,000 টাকা। এখন আমাদের যে নিট লাভের যে সূত্র ছিল উপরে নিট লাভ নিচে নিট বিক্রয় ইনটু 100, এই সূত্রের মধ্যে এই মানগুলো বসে দিলেই আমাদের কিন্তু এই নিট লাভ অনুপাতটা বের হয়ে যাবে 25%। আশা করি তোমরা এই গ নাম্বারটা বুঝতে পারছো। তারপর বলছে প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত। প্রাপ্য হিসাব আবর্তন সূত্র হলো উপরে নিট ধারক বিক্রয় নিচে গড় প্রাপ্য হিসাব প্লাস গড় প্রাপ্য বিল। এখানে নিট ধারে বিক্রয় পরিমাণ বের করবো আমরা। মোট বিক্রয় পরিমাণ ছিল 12,00,000 টাকা, তার 80% ধারে, তার মানে 12,00,000 টাকাকে 80% করতে হবে। তার মানে এখানে ধারে কথা লেখা আছে, তাহলে এই 12,00,000 টাকাকে যদি আমি 80% করি তা আমাদের মান বের হবে 9,60,000 টাকা। এটা কিন্তু আমাদের নিট ধারে বিক্রয় পরিমাণ। এই 9,60,000 টাকাকে গড় প্রাপ্য হিসাব এবং গড় প্রাপ্য বিল দ্বারা ভাগ করতে হবে। এখানে গড় প্রাপ্য হিসাব আছে 90,000 টাকা আর গড় প্রাপ্য বিল দেওয়া আছে 30,000 টাকা, যেটা অঙ্কে দেওয়া আছে। এই গড় প্রাপ্য হিসাব দেওয়া আছে 90,000 টাকা আর গড় প্রাপ্য বিল দেওয়া ছিল 30,000 টাকা। কারণ এখানে কিন্তু প্রারম্ভিক দেওয়া নাই, প্রারম্ভিক দেওয়া থাকলে দুইটা যোগ করে দুইটা ভাগ করতাম। যেহেতু সমাপনী দেওয়া আছে, একটা দেওয়া আছে, এই জন্য যেটা দেওয়া আছে এটাই কিন্তু আমাদের গড় প্রাপ্য বিল বা গড় প্রাপ্য হিসাব ধরতে হবে। কথা কিন্তু আমি বারবার বলতেছি তোমাদেরকে। তার মানে এই মানগুলো এখানে বসে দিলেই আমাদের কিন্তু এই গড় প্রাপ্য হিসাব, তারপরে এই মানগুলো এই এখানে বসে দিলে অর্থাৎ প্রাপ্য হিসাব আবর্তন অনুপাতের যে সূত্র ছিল সেই সূত্রের মধ্যে এই মানগুলো বসে দিয়ে ক্যালকুলেশন করলেই কিন্তু আমাদের এই 8 বার এই মানটা বের হয়ে যাবে। আশা করি তোমরা এই প্রাপ্য হিসাব আবর্তন অনুপাতটা বের করা বুঝতে পারছো। তারপর আমরা দেখবো বিনিয়োজিত মূলধন আয় অনুপাত। এটা সূত্র হলো উপরে নিট লাভ নিচে বিনিয়োজিত মূলধন। নিট লাভ তো আমরা আগে বের করছিলাম 3,00,000 টাকা, আর বিনিয়োজিত মূলধন বের করতে হবে মোট সম্পদ থেকে বড় সম্পদ বাদ মাইনাস চলতি সম্পদ। মোট সম্পদ ছিল 12,00,000 টাকা, আমরা কিন্তু এখানে মোট সম্পদের পরিমাণ ছিল 12,00,000 টাকা, সেখান থেকে আমাদের বড় সম্পদ বাদ দিব। বড় সম্পদ বলতে আমাদের এখানে একটা ছিল এই যে প্রাথমিক খরচা বলি, এটা কিন্তু আমাদের বড় সম্পদ 60,000 টাকা।
এটা বাদ দেবো আমরা 60,000 টাকা। আর চলতি দায় বের করেছিলাম আমরা 1 লাখ টাকা। এটা কিন্তু অঙ্কের শুরুতে বের করেছিলাম চলতি দায়, এখানে এই যে চলতি দায়, এই যে চলতি দায় বের করেছিলাম 1 লাখ টাকা। তার মানে আমাদের বিনিয়োজিত মূলধনের যে সূত্র ছিল মোট সম্পদ থেকে ভর সম্পদ বা সেখান থেকে চলতি দায় বাদ, এই সম্পদের সূত্রের মধ্যে এই মানগুলো বসে দিলেই আমাদের কিন্তু বিনিয়োজিত মূলধন 10,40,000 টাকা বের হয়ে যাবে। এখন এই 10,40,000 টাকা বিনিয়োজিত মূলধন আয় অনুপাতের যে সূত্র, উপরে নিট লাভ নিচে বিনিয়োজিত মূলধন, এই সূত্রের মধ্যে এই মানগুলো বসে দিলেই ইনটু 100 করে দিলে আমাদের কিন্তু এই মানটা বের হয়ে যাবে, মানে 28.85%। এটা কিন্তু বিনিয়োজিত মূলধন আয় অনুপাতের উত্তর। আশা করি তোমরা এই গ নাম্বারটা বুঝতে পারছো। আশা করি এই 7 নম্বর অঙ্কটা তোমরা সম্পূর্ণ বুঝতে পারছো। তারপর যদি কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আজকে 3 নম্বর ক্লাসের সর্বশেষ অঙ্ক 8 নম্বর অঙ্ক। এখানে বলা হয়েছে যে ইসামতি লিমিটেড 2019 সালের নিম্নলিখিত তথ্যগুলি দেওয়া হলো। এখানে মূলধন ও দায় সমূহ থেকে মূলধন দায়ের পরিমাণ দেওয়া আছে, মোট দেওয়া আছে 19 লক্ষ টাকা, আর সম্পদ সমূহের মধ্যে মোট দেওয়া আছে হলো 19 লক্ষ টাকা। আর এখানে বলছে যে কোম্পানি বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 25% লাভে পণ্য বিক্রি করে। আমার মোট লাভের পরিমাণ দেওয়া আছে 40%, আর পরোক্ষ খরচ দেওয়া আছে, মানে মোট লাভের 40% হলো পরোক্ষ খরচ। আর বছরে মোট বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে 25 লক্ষ টাকা। এখানে ক নাম্বার বলছে যে মোট লাভ এবং নেট লাভের পরিমাণ বের করো। এখানে মোট লাভ বের করার নিয়ম হলো বিক্রয়কে 125 দিয়ে ভাগ করব আর 25 দিয়ে গুণ করব। এখানে 125 বলতে আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যদি মোট লাভ যোগ করি তাহলে বিক্রয় বের হবে। এখানে বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যদি আমরা মোট লাভ যোগ করি তাহলে আমাদের বের হবে বিক্রয়। এখানে বলছে যে কোম্পানি বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 25%। সবাই একটু লক্ষ্য করতে মনে রাখবে, সবাই একটা বিষয় সবসময় মনে রাখবে, সেটা হলো যার উপরে মুনাফা বের করতে বলবে সেটা সবসময় 100% ধরতে হবে। যার উপরে মুনাফা বের করতে বলবে, এখানে কিন্তু বলছে যে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর, তার মানে এই বিক্রিত পণ্যের ব্যয়টাকে 100% ধরতে হবে। তাহলে আমরা যদি এই বিক্রিত পণ্যের ব্যয়কে 100% ধরি আর মুনাফা যদি 25% হয় তাহলে বিক্রয় হবে 125%। আর মান দেওয়া আছে কার? বিক্রয় মান দেওয়া আছে। এখন কথা হলো যে এখানে 3টা জিনিস দেওয়া আছে, দেখো বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে, মোট লাভ দেওয়া আছে এবং বিক্রয় দেওয়া আছে। এখানে যার উপর বলছে এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, অর্থাৎ যার উপরে মুনাফা ধরতে বলবে সেটা কিন্তু 100%। এখানে যদি বলছে যে বিক্রয়ের উপর 25% লাভে পণ্য বিক্রি করা হলে বিক্রয়ের উপর, তখন কিন্তু এই বিক্রয়কে আমি কিন্তু 100% ধরতাম, মানে এই বিক্রয়টাকে কিন্তু 100% ধরতাম। কিন্তু এখানে বলছে যে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর, তার মানে বিক্রিত পণ্যের ব্যয়কে 100% ধরতে হবে। তার মানে এই বিক্রিত পণ্যের ব্যয় যদি 100% হয় তখন কিন্তু আমার লাভ কত? 25%। তার মানে 25%, তার মানে 100 সাথে যদি 25 যোগ করি আমাদের বিক্রয় হবে হলো 125%। আর যদি এখানে বিক্রয়ের উপর ধরতে বলতো তাহলে বিক্রয় হলো 100%, মোট লাভ হলো 25%, আর বিক্রিত পণ্যের ব্যয় হতো তখন 75%। ঠিক আছে। এখন কথা হলো যেহেতু এখানে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর ধরতে বলছে, এই জন্য আমাদের এখানে বিক্রিত পণ্যের ব্যয়কে 100% ধরতে হবে, আর মোট লাভ দেওয়া হচ্ছে 25%, এই জন্য 100% সাথে এই 25% যোগ করলে আমাদের মোট বিক্রয় পরিমাণ বের হবে 125%। এখন যার মান দেওয়া থাকবে তার মানের পার্সেন্ট দ্বারা ভাগ। আমি আবার বলতেছি, অঙ্কের ভিতরে যার মান দেওয়া থাকবে তার মানের পার্সেন্ট দিয়ে ভাগ, আর যার মান বের করব তার মানের পার্সেন্ট দিয়ে গুণ। কথাগুলো একটু জটিল মনে হলেও একটু বোঝার চেষ্টা করো। অঙ্কের মধ্যে যার মান দেওয়া থাকবে তার মানের পার্সেন্ট দ্বারা ভাগ। অঙ্কের মধ্যে মান দেওয়া আছে, দেখো তো এখানে মোট বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে, বিক্রয় পার্সেন্ট কত? 125%। তার মানে যার মান দেওয়া থাকবে তার মানের পার্সেন্ট দ্বারা ভাগ। তার মানে বিক্রয়ের মান, এই যে বিক্রয় কত দেওয়া আছে 125%, এটা কিন্তু বিক্রয়ের পার্সেন্ট। আর বিক্রয়ের মান দেওয়া আছে কত? 25 লাখ টাকা। তার মানে এই 25 লাখ টাকাকে এই 125 দ্বারা ভাগ। আমি আবার বলছি, যার মান দেওয়া থাকবে তার মানের পার্সেন্ট দ্বারা ভাগ। এমন এই বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে 25 লাখ টাকা, এই বিক্রয় মানের কে বিক্রয়ের যে পার্সেন্টেজ 125% ভাগ দিবা। আর মান বের করবো কার? মোট লাভ। এই যে মোট লাভ, আর মোট লাভ কত পার্সেন্ট ছিল? 25%। তার মানে 125 দিয়ে ভাগ করতে হবে আর 25 দিয়ে গুণ করতে হবে। যার মান দেওয়া থাকবে তার মানে পার্সেন্ট দিয়ে ভাগ, আর যার মান বের করব তার মানে পার্সেন্ট দিয়ে গুণ। তার মানে এখানে বিক্রয় মান দেওয়া আছে আর বিক্রয় পার্সেন্ট দেওয়া আছে 125%, এই জন্য বিক্রয় মানকে 125 দ্বারা ভাগ করতে হবে। আর মোট লাভ বের করব, এই জন্য মোট লাভ দেওয়া ছিল 25%, এই 25% গুণ করতে হবে 25 দিয়ে। তার মানে এই 25 লাখ টাকাকে 125 দিয়ে ভাগ আর 25 দিয়ে গুণ করলে কিন্তু আমাদের মোট লাভের পরিমাণটা বের হয়ে যাবে 5 লাখ টাকা। এটা কিন্তু আমাদের মোট লাভের পরিমাণ। আর নেট লাভ বের করবো হলো মোট লাভ থেকে পরোক্ষ খরচ বাদ দিলেই কিন্তু আমাদের নেট লাভ বের হয়ে যাবে। আর পরোক্ষ খরচ হলো মোট লাভের 40%। তার মানে মোট লাভ কত আছে? 5 লাখ টাকা। এই 5 লাখ টাকা 40% করলে যেটা হবে 2 লাখ টাকা আসবে। মানে এই 5 লাখ টাকাকে যদি 40% করি আমাদের কিন্তু 2 লাখ টাকা আসবে। এটা কিন্তু আমাদের পরোক্ষ খরচ। এখন এই 5 লাখ টাকা থেকে যদি আমি এই 2 লাখ টাকা বাদ দেই আমাদের মান বের হবে 3 লাখ টাকা। এটাই কিন্তু আমাদের নেট লাভ। আশা করি তোমরা এই ক নাম্বারটা বুঝতে পারছো। বারবার আমার কথাগুলো রিপিট করে বারবার শোনার চেষ্টা করবে, তোমরা মানে ক নাম্বারটা বুঝতে পারবে। ঠিক আছে।
এটা কিন্তু তোমাদের এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু এমসিকিউ এভাবে আসতে পারে পরীক্ষায়। খ নাম্বার বলছে যে চলতি অনুপাত, এসিড টেস্ট অনুপাত, মোট লাভ অনুপাত এবং নেট লাভ অনুপাত বের করো। তাহলে চলতি অনুপাতের সূত্র সবাই জানি আমরা, উপরে চলতি সম্পদ নিচে চলতি দায়। আর চলতি সম্পদ আমরা এখানে বের করব এই যে মজুত পণ্য, দেনাদার, হাতে নগদ এবং অগ্রিম খরচ, এই চারটা কিন্তু আমাদের মোট চলতি সম্পদ। এই চারটা যোগ করলে আমাদের বের হবে 6 লক্ষ টাকা। আর চলতি দায়ের পরিমাণ দেওয়া আছে এখানে, বিবিধ দেনাদার এবং ব্যাংক জমাতিরিক্ত, এই দুটো কিন্তু আমাদের চলতি দায়ের পরিমাণ। তাহলে দুটো যোগ করলে আমাদের বের হবে 3 লক্ষ টাকা। এখন আমাদের এই চলতি অনুপাতের যে সূত্র ছিল এই সূত্রের মধ্যে এই মান দুটো বসে দিলেই আমাদের কিন্তু এই মানটা বের হয়ে যাবে। আশা করি তোমরা এই চলতি অনুপাতটা বের করে বুঝতে পারছো। তারপর আমরা আসি এসিড টেস্ট অনুপাত। আমরা জানি এসিড টেস্ট অনুপাত আর তরল অনুপাত কিন্তু একই জিনিস। এটা সূত্র হলো উপরে তরল সম্পদ, নিচে হলো চলতি দায়। আর তরল সম্পদ বের করার সূত্র হলো চলতি সম্পদ থেকে সমপরিমাণ মূল পণ্য এবং অগ্রিম খরচ বাতিত হয়। এখানে চলতি সম্পদ ছিল হলো 6 লক্ষ টাকা আর সমপরিমাণ মূল পণ্য ছিল 2,50,000 টাকা। এটা কিন্তু সমপরিমাণ মূল পণ্য 2,50,000 টাকা। আর অগ্রিম খরচ কিন্তু অঙ্কে ছিল মনে হয় একটাই, যে অগ্রিম বেতন ছিল। হ্যাঁ, এই অগ্রিম বেতন বাতিত হবে, অগ্রিম বেতন 30,000 টাকা বাতিত হবে। তার মানে 6 লক্ষ টাকা থেকে এই 2,50,000 টাকা এবং 30,000 টাকা বাদ দিলে আমাদের মান বের হবে হলো 3,20,000 টাকা। এটা কিন্তু আমাদের তরল সম্পদের পরিমাণ। এখন আমাদের এসিড টেস্ট অনুপাতের যে সূত্র ছিল সেই সূত্রের মধ্যে এই মানগুলো বসে দিয়ে ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। আর মোট লাভ অনুপাত আমরা বের করব। মোট লাভ সূত্র হলো উপরে মোট লাভ নিচে নিট বিক্রয়। মোট লাভ ছিল 5 লাখ টাকা আর নিট বিক্রয় কিন্তু অঙ্কে দেওয়া ছিল সম্ভবত এই যে 25 লাখ টাকা। তাহলে 5 লাখ টাকাকে 25 লাখ দিয়ে ভাগ করে গুণ 100 করলে আমাদের কিন্তু 20% বের হয়ে যাবে। এটা কিন্তু আমাদের মোট লাভ অনুপাত। তারপর নিট লাভে বের করার সূত্র হলো উপরে নিট লাভ নিচে নিট বিক্রয়। আমরা জানি মোট লাভের সূত্র এবং নিট লাভের সূত্র কিন্তু সেম। মোট লাভ বললে উপরে মোট লাভ লিখবো আর নিট লাভ বললে উপরে নিট লাভ লিখবো, নিচে কিন্তু নিট বিক্রয় ঠিকই থাকবে। এখানে নিট লাভ আমরা বের করছিলাম, এখানে এদের নিট লাভ 3 লাখ টাকা আর মোট লাভ বের করছিলাম হলো 5 লাখ টাকা। তাহলে আমরা মোট লাভ বের করার সময় মোট লাভ দিয়ে সূত্র দিয়ে বসাবো আর নিট লাভ বের করার সময় 3 লাখ দিয়ে অঙ্কটা করবো। আশা করি তোমরা এই নিট লাভ, তাহলে 3 লাখ টাকাকে 25 লাখ দিয়ে ভাগ করে 100 গুণ করলে আমাদের কিন্তু এই নিট লাভের অনুপাতটা বের হয়ে যাবে 12%। আশা করি তোমরা এই মোট লাভ অনুপাত এবং এই নিট লাভ অনুপাতটা বের করা বুঝতে পারছো। দুটো সূত্র কিন্তু খুবই সহজ। গ নাম্বার বলছে যে মজুদ আবেদন অনুপাত নির্ণয় করো। আর মজুদ আবেদন অনুপাতের সূত্র হলো উপরে বিক্রিত পণ্যের ব্যয়, নিচে হলো গড় মজুদ। আর বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্র হলো মোট লাভ থেকে নিট বিক্রয় থেকে মোট লাভ বাদ দিতে হবে। অর্থাৎ নিট বিক্রয় থেকে মোট লাভ বাদ দিলে কিন্তু আমাদের এই বিক্রিত পণ্যের ব্যয়টা বের হয়ে যাবে। আমাদের নিট বিক্রয় ছিল 25 লাখ টাকা আর মোট লাভ ছিল হলো 5 লাখ টাকা। তার মানে 25 লাখ টাকা থেকে যদি এই 5 লাখ টাকা বাদ দেই আমাদের বের হবে 20 লাখ টাকা। এটা কিন্তু আমাদের বিক্রিত পণ্যের ব্যয় পরিমাণ। আর গড় মজুদ আমরা আগেই বের করছিলাম যে যদি কোনো অঙ্কের মধ্যে প্রারম্ভিক মজুদ পণ্য এবং সমপরিমাণ মজুদ পণ্য দুটো থাকে তাহলে দুইটা যোগ করে দুইটা ভাগ করতে হবে। আর যদি প্রারম্ভিক মজুদ পণ্য অঙ্কে না থাকে তাহলে সমপরিমাণ মজুদ পণ্যকেই আমাদের গড় মজুদ ধরতে হবে, তখন কিন্তু আর 2 দিয়ে ভাগ করতে হবে না। এখন দেখতে হবে যে প্রারম্ভিক মজুদ পণ্য কি অঙ্কে ছিল কিনা। আমাদের অঙ্কের মধ্যে কিন্তু প্রারম্ভিক মজুদ পণ্য ছিল না, শুধুমাত্র সমপরিমাণ মজুদ পণ্য ছিল কত টাকা, 2,50,000 টাকা। এটাই কিন্তু আমাদের গড় মজুদ ধরতে হবে, তখন কিন্তু আর 2 দিয়ে ভাগ করতে হবে না। আমাদের গড় মজুদ হলো 2,50,000 টাকা। তাহলে 20 লাখ টাকাকে 2,50,000 ভাগ করলে আমাদের মান বের হবে 8 বার। এটাই কিন্তু অঙ্কের রেজাল্ট। আশা করি তোমরা এই মজুদ আবেদন অনুপাতটা বুঝতে পারছো। আর দায় মালিকানা অনুপাতের সূত্র হলো উপরে বইয়ের দায় নিচে মালিকানা তহবিল। আর মালিকানা বইয়ের দায় বের করার সূত্র হলো চলতি দায়ের সাথে দীর্ঘমেয়াদী দায় যোগ করতে হবে। আর এখানে চলতি দায় ছিল আমাদের, বের করছিলাম চলতি দায় এই 3 লক্ষ টাকা, তার সাথে দীর্ঘমেয়াদী দায় বলতে যে বন্ড বোঝায়। আমরা জানি বন্ড, ডিবেঞ্চার, ঋণপত্র, বন্ধকি ঋণ, ব্যাংক ঋণ এগুলো কিন্তু সব দীর্ঘমেয়াদী দায়, এগুলো আমাদের যোগ করতে হবে। এখানে দীর্ঘমেয়াদী দায় বলতে বন্ডকে বোঝানো হয়েছে 2,50,000 টাকা। তার মানে 3 লাখ টাকা এবং 2,50,000 টাকা, মোট 5,50,000 টাকা। এটা কিন্তু আমাদের মোট বইয়ের দায়ের পরিমাণ 5,50,000 টাকা। আর মালিকানা তহবিল বের করার নিয়ম হলো মোট সম্পদ থেকে বড় সম্পদ বাদ, সেখান থেকে বইয়ের দায় বাদ, সেটা আমরা সবাই জানি। এখানে মোট সম্পদ হলো 19 লক্ষ টাকা, যেটা আমরা এখানে দেওয়া আছে যে 19 লক্ষ টাকা। এই যে মোট সম্পদের পরিমাণ, এই যে মোট সম্পদের পরিমাণ দেওয়া আছে 19 লক্ষ টাকা। সেখান থেকে আমাদের বড় সম্পদ বাদ দিতে হবে। অঙ্কে কিন্তু বড় সম্পদ নাই, মানে এখানে কোনো বড় সম্পদ নাই। আমরা সবাই জানি বড় সম্পদ বলতে বোঝানো হয় বিলম্বিত বিজ্ঞাপন, প্রাথমিক খরচাবলী, তারপর অবলেখের কমিশন বা দস্তরি, আরো আছে উন্নয়ন খরচ, গবেষণা খরচ। এগুলো কিন্তু সব বড় সম্পদ বা অলিক সম্পদ। এগুলো নাই বিদায় এগুলো শূন্য ধরা হয়েছে। তাহলে মোট সম্পদ থেকে বড় সম্পদ বাদ দেওয়ার পরে বইয়ের দায় বাদ দেবো। আর বইয়ের দায় আমরা আগে বের করছি 5,50,000 টাকা, বাদ দিলে কিন্তু আমাদের মালিকানা তহবিলটা বের হয়ে যাবে 13,50,000 টাকা। এখন এই দায় মালিকানা অনুপাতের যে সূত্র ছিল সেই সূত্রের মধ্যে এই মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের মানটা বের হয়ে যাবে। আশা করি তোমরা এই দায় মালিকানা অনুপাতটা বুঝতে পারছো। তারপর ছিল আমাদের মূলধন গিয়ারিং অনুপাত নির্ণয় সূত্র। মূলধন গিয়ারিং অনুপাত, এই যে মূলধন গিয়ারিং অনুপাত সূত্র হলো উপরে স্থির খরচযুক্ত তহবিল, নিচে হলো সাধারণ শেয়ার মালিকানা তহবিল। আর স্থির খরচযুক্ত তহবিল কিন্তু দুইটা জিনিস আমরা সবাই জানি, এই যে 5% বন্ড আর
8% অগ্রাধিকার শেয়ার মূলধন। এখানে কিন্তু অগ্রাধিকার শেয়ার মূলধন ছিল, যে অগ্রাধিকার শেয়ার মূলধন 4 লাখ টাকা, আর 5% বন্ড ছিল 2,50,000 টাকা। তার মানে 4 লাখ আর 2,50,000, দুটো যোগ করে হবে 6,50,000 টাকা। এটা কিন্তু আমাদের স্থির খরচযোগ্য তহবিল। আর সাধারণ শেয়ার মালিকানা তহবিলের সূত্র হলো মালিকানা তহবিল থেকে অগ্রাধিকার শেয়ার মূলধনটা বাদ দিতে হবে। তার মানে মালিকানা তহবিল ছিল 13,50,000, সেখান থেকে আমাদের এই অগ্রাধিকার শেয়ার মূলধন যদি বাদ দেই, থেকে আমাদের যদি এই 4 লাখ টাকা বাদ দেই, আমাদের মান বের হবে 9,50,000 টাকা। এটা কিন্তু আমাদের সাধারণ শেয়ার মালিকানা তহবিলের মান। এখন স্থির খরচযোগ্য তহবিলের 6,50,000 এবং সাধারণ শেয়ার মালিকানা তহবিল হলো 9,50,000 টাকা। এই মানগুলো এই মূলধন গিয়ারিং এর যে সূত্র ছিল সেই সূত্রের মধ্যে এই মানটা বসে দিলে ক্যালকুলেশন করতে লিখে দিয়ে আমাদের অঙ্ক শেষ। আশা করি তোমরা এই 8 নম্বর অঙ্কটা সম্পূর্ণ বুঝতে পারছো। তারপর যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টের মধ্যে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।